প্রাথমিকভাবে ১৪ উপজেলায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড। ১০ মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থ বিবেচনায় নেওয়া হবে নিউ মোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত। আগামী 10 তারিখে ইনশাআল্লাহ 14টি উপজেলা ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। জিয়া উদ্যানে 6 সিটি প্রশাসকের ফুলেল শ্রদ্ধা। মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার অঙ্গীকার। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ। নাগরিক যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রত্যাহার হবে আরও ১২০০ রাজনৈতিক মামলা। ৫ আগস্টের পরের হয়রানিমূলক মামলা যাচাইয়ের সিদ্ধান্ত স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের নতুন আইজি আলী হোসেন ফকির। চিফ প্রসিকিউটর ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থার ঘোষণা। অন্তর্বর্তী সরকারের আমলের জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যাচাই করবে সরকার, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিস্তা প্রকল্প বাস্তবায়নে আগ্রহী চীন। এবং বিনা খরচে প্রবাসী মরদেহ দেশে আনার ঘোষণা সরকারের। বিমানবন্দর থেকে পৌঁছে দেওয়া হবে বাড়িতে। ঘুষ মুক্ত করে ভূমি মন্ত্রণালয়ের বদনাম ঘোচাতে চান মন্ত্রী। প্রাথমিকভাবে 14টি উপজেলায় দেওয়া হবে ফ্যামিলি কার্ড। 10 মার্চ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল নিয়েও বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, জাতীয় স্বার্থ বিবেচনায় টার্মিনালের বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার সচিবালয়ে ফ্যামিলি কার্ড নিয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই বৈঠকে অংশ নেন অর্থমন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও মন্ত্রী পরিষদ সচিব সহ গঠিত 15 সদস্যের কমিটি। বৈঠকের পর সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, 10 মার্চ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে দেশের 14টি উপজেলায় দেয়া হচ্ছে এই কার্ড। আগামী 10 তারিখে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী পাইলটিংয়ের যে কার্যক্রম অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের যে আমরা এই মুহূর্তে বাংলাদেশের 14টি উপজেলাকে আমরা চুজ করেছি, বাংলাদেশ বিভিন্ন বিভাগ হিসাব করে, এবং সেই 14টি জেলার উপজেলার মধ্যে থেকে একটা ইউনিয়নের একটা ওয়ার্ডকে আমরা ইউনিভার্সালি এখানে আপনার ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10ই মার্চ বিফোর ঈদুল ফিতর। এবং এটা বাংলাদেশে একযুগে ওই দিন 14টি উপজেলার এটি কার্যক্রমটার সূচনা করা হবে এবং এটা কন্টিনিউয়াসলি চলবে এবং এই কার্যক্রম গ্রেজুয়ালি আপনার সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। পরে সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে সাংবাদিকদের মন্ত্রী বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবে সরকার। কেউ প্রতারণা করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি তার। অভিযোগ পেয়েছি যে কড়াইল বস্তিতে এবং ময়মনসিংহের কিছু অঞ্চলে আপনার কোনো মানুষ কিছু পরিমাণ টাকা চেয়ে লিস্ট করতেছে, আপনাকে ফ্যামিলি কার্ড দিব, এরকম করার অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা শুনেছি, আমরা খবর পেয়েছি। যারা এগুলো করতেছে এটা বেআইনি কাজ এবং বেআইনি কাজ করলে যে শাস্তি সেটা তাকে ভোগ করতে হবে। এর আগে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল ইস্যুতে সচিবালয়ে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। এতে অংশ নেন অর্থমন্ত্রী, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী, নৌমন্ত্রী ও বিডার চেয়ারম্যান সহ সংশ্লিষ্টরা। পরে বিডার নির্বাহী চেয়ারম্যান সাংবাদিকদের জানান, জাতীয় স্বার্থ বিবেচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। বৈঠকে নিউ মোরিং টার্মিনাল নিয়ে সিদ্ধান্ত নিতে প্রাথমিক আলোচনা হয়েছে বলেও জানান তিনি। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স দিয়েছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। মশা নিধন ও পরিচ্ছন্ন নগর গড়তে সিটি প্রশাসকদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নাগরিকদের স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন 6 প্রশাসক। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যোগদানপত্র জমা দেন তারা। এ সময় মন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে কিনা সিদ্ধান্ত হবে সংসদে।
আর প্রতিমন্ত্রী জানান, কর্পোরেশনগুলোকে গতিশীল করতেই রাজনৈতিক নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, নারায়ণগঞ্জ, খুলনা, গাজীপুর ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক মঙ্গলবার সকালে মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে দেন যোগদানপত্র। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। যোগদানের পর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন 6 প্রশাসক। এ সময় মশা নিধন ও পরিচ্ছন্ন শহর গড়ার নির্দেশনা দেন তারেক রহমান। সরকার প্রধানের সঙ্গে দেখা করার পর মানুষকে স্বস্তি দিতে কাজ করার অঙ্গীকার করেন প্রশাসকরা। মশার যে সমস্যা আছে, ক্লিনিংয়ের যে সমস্যা আছে, নাগরিক যে আরও যে সমস্যা আছে, সেই সমস্যাগুলোকে উনি পিন পয়েন্ট করেছেন এবং আমাদেরকে বলেছেন যত দ্রুত সম্ভব এগুলোর ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী তিনি নগরবাসীর কাছে প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতিবদ্ধগুলো আমরা বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। জুলাই বিপ্লবের পরে প্রশাসনিক কর্মকর্তা চালাতেন, সময় দিতে পারতেন না। এখন রাজনৈতিক নেতৃবৃন্দ সময় দিয়ে জনগণের কাজটি করবেন। আগামী বর্ষার মধ্যে এটাকে গ্রিন সিটি করতে হবে। আমরা এই 6 মাসের প্রকল্প নিয়ে কাজ করতে ওনার সাথে কথা দিয়ে আসছি। প্রায়োরিটি ভিত্তিতে যে সকল সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি নির্ধারণ করে একটা প্ল্যান 7 দিনের মধ্যে তৈরি করা এবং আগামী 6 মাসের মধ্যে সেই প্ল্যানটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করা হয়েছে। যে সকল সমস্যা আমরা চিহ্নিত করব, এই সমস্যাগুলোর সমাধানের জন্য আমরা প্ল্যান নিব। সরকারি কর্মকর্তার চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি কর্পোরেশনকে গতিশীল করতে পারবেন বলে আশা করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। এত গুরুত্বপূর্ণ চেয়ারে রাজনৈতিক ব্যক্তি যারা দীর্ঘদিন রাজনীতি করে আসছেন এবং রাজনীতির মাঠে ছিলেন, তাদেরই দায়িত্ব পালন করা উচিত এবং তারাই জনগণের দুঃখ দুর্দশা এবং জনগণের ভাবনাটা তারা বুঝবেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দলীয় প্রতীকে সিটি কর্পোরেশন নির্বাচন হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সংসদ। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, যদি আপনার এটা নিয়ে আলোচনা হবে, করে আলোচনা করে পরে সিদ্ধান্ত হবে। তবে এই নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। যেসব সিটি কর্পোরেশনের মেয়াদ আগে শেষ হবে সেসব জায়গায় নির্বাচন আগে হবে বলেও জানান মির্জা ফখরুল। যেগুলোর মেয়াদ শেষ হলো সেগুলো শুরু হবে। পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নবনিযুক্ত সিটির প্রশাসকরা। নগরীর সমস্যা সমাধানে সবাইকে নিয়ে কাজ করার কথাও জানান তারা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলের আরও 1200 রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 5 আগস্টের পর হওয়া হয়রানিমূলক মামলা যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে মাদক, নারী ও শিশু এবং অস্ত্র মামলা প্রত্যাহার করা হবে না। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর মধ্যে 23,865টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে অন্তর্বর্তী সরকার। বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর 2 দফায় 2,208টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, যেসব মামলা নিছক রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে সেগুলোই প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এর কোনো অপব্যবহার যাতে না হয় সেজন্য যাচাই বাছাই করতে একটি কমিটি করা হবে। 1202টা মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছি। এর আগে আমি এখানে আসার পরে 1006টা মনে হয় অনুমোদন দিয়েছিলাম। আর যে সমস্ত মামলা প্রত্যাহারের জন্য বিগত ইন্টারিম সরকারের সময় উদ্যোগ নিয়েছিল, মার্ডার কেস বাদে অস্ত্র মামলা, নারী শিশু, এই বিষয়ে মামলাগুলো বাদে বাকি মামলাগুলো বিবেচনায় নেওয়া হয়েছিল। এটা যাতে কোনো অপব্যবহার না হয় সেজন্য যথেষ্ট সতর্কতা অবলম্বন করার জন্য কি করা যায়, কিভাবে যাচাই বাছাই কমিটি করা যায় সেগুলো চিন্তা করছে। এদিকে 5 আগস্টের পর প্রতিহিংসামূলক মামলার বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 5 আগস্টের পরে আসামি করা হয়েছে বিভিন্নভাবে, কিছু সুবিধাবাদী শ্রেণী, এরকম কিছু আমাদের নজরে এসছে। এগুলো যাচাই বাছাই করে আমরা ফাইন্ড আউট করব। মামলা দিয়ে কাউকে হয়রানি করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভূমি মন্ত্রণালয় নিয়ে ঘুষ দুর্নীতির অভিযোগ দূর করতে চান মন্ত্রী মিজানুর রহমান। চ্যালেঞ্জ মাথায় রেখে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর প্রতিমন্ত্রী কায়সার কামাল বলেন, শুধু দেশে নয়, বিগত 17 বছর বিশ্বব্যাপী মন্ত্রণালয়কে বিতর্কিত করা হয়েছে।
দায়িত্ব নেয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো তেজগাঁওয়ের ভূমি ভবনে আসেন ভূমিমন্ত্রী ও প্রতিমন্ত্রী। ঘুরে দেখেন গ্রাহক সেবায় স্থাপিত সিটিজেন কেয়ার ও কল সেন্টার। কথা বলেন ভূমি ভবনে আসা সেবা প্রার্থীদের সঙ্গেও। পরে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, এই মন্ত্রণালয়কে ঘিরে অতীতের যে নেতিবাচক ধারণা রয়েছে তা পরিবর্তন করতে চান তিনি। দক্ষ ব্যক্তিদের সহায়তায় মন্ত্রণালয়কে এগিয়ে নিয়ে ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোর প্রতিশ্রুতিও দেন মন্ত্রী। জনগণের সেবা সুনিশ্চিত করতে হবে এবং এই ভূমি ব্যবস্থায় যে বিভিন্নভাবে অতীতে যা কিছু হয়েছে তার থেকে উদ্ধার হয়ে আমাদেরকে আগামী দিনে একটা সুন্দর সহজ সরল পথে সততার সঙ্গে দক্ষতার সঙ্গে এগিয়ে যেতে হবে। এই সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত 17 বছর এই মন্ত্রণালয়ে যারা দায়িত্বে ছিলেন তারা শুধু বাংলাদেশে নয় বিশ্বব্যাপী এই মন্ত্রণালয়কে বিতর্কিত করেছেন। তাই সব ঘুষ, দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে থাকবে মন্ত্রণালয়। এই মিনিস্ট্রির দায়িত্বে যারা ইতিপূর্বে ছিলেন তারা শুধু এই মিনিস্ট্রিকে বাংলাদেশে বিতর্কিত করেনি, বিশ্বব্যাপী বিতর্কিত করেছেন। দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। সেবা সহজ করার মাধ্যমে মন্ত্রণালয়কে আরো জনবান্ধব করার প্রতিশ্রুতি দিয়ে সবার সহযোগিতা চান মন্ত্রী, প্রতিমন্ত্রী। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। বিনা খরচে প্রবাসীর মরদেহ দেশে আনতে সরকার উদ্যোগ নেবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। এক্ষেত্রে সব ধরনের জটিলতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন শেষে এসব কথা বলেন তারা। জীবিকার তাগিদে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন 1.5 কোটিরও বেশি বাংলাদেশি প্রবাসী। সেখান থেকে রেমিটেন্স পাঠিয়ে অবদান রাখেন দেশের অর্থনীতিতে। বিদেশ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখলেও মৃত্যুর পর নানা প্রতিবন্ধকতায় অনেকের শেষ আশ্রয়টুকু হয় না প্রিয় মাতৃভূমিতে। আর তাই বিনামূল্যে প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনার দাবি দীর্ঘদিনের। মঙ্গলবার দুপুরে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের 2টি ফ্রিজিং অ্যাম্বুলেন্স উদ্বোধন করা হয়। এর মাধ্যমে বিমানবন্দর থেকে আরও দ্রুত লাশ পৌঁছাবে প্রবাসীর বাড়িতে। প্রবাসী যারা মৃত্যু লাশ আসে ইনস্ট্যান্টলি কিন্তু এয়ারপোর্টেই তাদেরকে 35,000 টাকা দেওয়া হয় এবং যারা বিএমইটির মাধ্যমে যায় তাদের জন্য একটা ফান্ড আছে 3 লক্ষ টাকা, কিন্তু টোটাল পর্যায়ক্রমে 13 লক্ষ টাকা, কিন্তু বিএমইটির রেজিস্ট্রেশন করে যেতে হবে। এ সময় প্রবাসীদের জটিলতা নিরসনে সরকার পদক্ষেপ নেবে বলে জানান প্রবাসী কল্যাণমন্ত্রী। বাংলাদেশের যে অঞ্চলে আমাদের প্রবাসীরা এই ডেড বডি নিয়ে আমরা চেষ্টা করব তাদেরকে তাদের বাড়িতে নিয়ে পৌঁছানোর জন্য। এখন থেকে 5টি ফ্রিজিং গাড়ি বিদেশ থেকে আসা মরদেহ বিনা খরচে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিবে বলেও জানায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সময় করা জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাই করবে নতুন সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তবে দেশটির রাষ্ট্রদূত বলেছেন সই হওয়া চুক্তিগুলোর স্বাভাবিক বাস্তবায়ন চায় জাপান। এদিকে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আগ্রহ প্রকাশ করেছে চীন। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের। মঙ্গলবার সকালে সচিবালয়ে এ বৈঠকে স্থানীয় সরকারের উন্নয়নে চীনের সহযোগিতা বিষয়ে হয় আলোচনা। সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ, দেশটির বিভিন্ন প্রকল্প শেষ করতে সহযোগিতা এবং তিস্তা প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। তিস্তার সমস্যার সমাধান চাই এবং সেটা চায়না নিজেরাই অফার করেছে যে তারা করতে চায়, সেটা আমাদের গভর্নমেন্টের সিদ্ধান্ত হবেই, তখন আমরা সে ব্যাপারে জানাতে পারবো। তবে আমাদের মিনিস্ট্রির যে সমস্ত প্রকল্পগুলো আছে সেগুলো অনগোয়িং আছে এবং আরও কীভাবে বাড়ানো যায় তাদের সঙ্গে কোঅপারেশন, সেই চেষ্টাটা আমরা করছি। এদিকে মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা সেনিচি। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বৈঠক শেষে জাপানের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের সময় ঢাকা টোকিওর মধ্যে স্বাক্ষর হওয়া অর্থনৈতিক, প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তি হস্তান্তর চুক্তিগুলোর স্বাভাবিক বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। জানান, জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের আগ্রহকে স্বাগত জানায় তার দেশ। The smooth implementation of these agreements.
পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি যাচাই বাছাই করবে নতুন সরকার। উনি জাস্ট একটা মেনশন করছেন চুক্তি হয়েছে। So let us see the notes and the note of advice ইন্টারিম গভর্নমেন্ট কি রেখে গেছে এই বিষয়ে আমরা দেখে তারপরে পরবর্তী সিদ্ধান্ত আমরা কি নেই। এটা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে হইলে কন্টিনিউটিও থাকতে পারে, আবার ইন্টারেস্টের ভিত্তিতে না হইলে আমরা বিবেচনায় দেখব। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সার্কের মহাসচিব মোহাম্মদ গোলাম সারওয়ার। বর্তমান সরকারের সার্কের ব্যাপারে আগ্রহ রয়েছে এবং জোটটিকে গতিশীল করতে চায় বলেও জানান সার্ক মহাসচিব। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই হত্যাকাণ্ডের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই করা হবে। প্রসিকিউশনের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তাদের কথাই বলছি। দায়িত্ব নেয়ার প্রথম দিনই প্রসিকিউশন টিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ দফতরে বৈঠক করেন তিনি। কিংবা কি অবস্থায় বৈঠক শেষে চিফ প্রসিকিউটর জানান, জুলাই হত্যাযজ্ঞের মামলাগুলোর তদন্ত সঠিক হয়েছে কিনা তা যাচাই করা হবে। এই মামলাগুলোর যাতে দ্রুত বিচার নিষ্পত্তি হয় সেগুলোর উপরে আমরা আলাপ আলোচনা করেছি। আমরা একটা কিছু বিষয় আমরা ক্রাইটেরিয়া ঠিক করেছি যে আমরা কি প্রক্রিয়ায় কেসগুলো আমরা দ্রুত নিষ্পত্তি করানো যায়। এদিকে ঘুষের বিনিময়ে রাজশাহী বানানোর অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিমের বিরুদ্ধে। এই অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর। এরকম যদি কোনো কিছু হয়ে থাকে সেক্ষেত্রে আমি দেখব, এটা দেখে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ যা নেওয়ার আমি নেব। এদিন এক বিবৃতিতে এই অভিযোগকে মিথ্যা দাবি করেন তাজুল ইসলাম। বিচার কাজকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দাবি তার। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদ। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রী পদমর্যাদায় জনপ্রশাসন উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। অন্যদিকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা হলেন হুমায়ুন কবির। প্রতিরক্ষায় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামসুল ইসলাম এবং পলিসি ও স্ট্র্যাটেজিতে ডক্টর জাহেদুর রহমান। শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা করা হয়েছে মাহাদি আমিনকে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন রেহান আসিফ আসাদ। আসন্ন ঈদ উল ফিতরে পোশাক শ্রমিকদের বেতন বোনাস দিতে সহজ শর্তে 14,000 কোটি টাকা ঋণ সহায়তার আবেদন জানিয়েছে বিজিএমইএ। একই সঙ্গে এসএমইর জন্য আলাদা তহবিল বরাদ্দের আবেদন করেছে সংগঠনটি। বিকেলে গভর্নরের সঙ্গে সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, শ্রমিকদের বেতন বোনাস দেওয়ার বিষয়ে ইতিবাচক সরকার। রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগের সাথে রপ্তানি আয়ও ধারাবাহিকভাবে নিম্নমুখী। এর সঙ্গে নির্বাচন, জাতীয় দিবস ও ঈদ উল ফিতরের ছুটির জালে ফেব্রুয়ারি ও মার্চ এই 2 মাসে মাত্র 35 দিন খোলা থাকবে পোশাক খাত। এমন অবস্থায় 2 মাসে 14,000 কোটি টাকা ছাড়াও ঈদের বোনাস চিন্তায় ফেলেছে পোশাক মালিকদের। এমন অবস্থায় সহজ শর্তে ঋণ চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজিএমইএ নেতারা। একই সঙ্গে এই সুবিধায় এসএমই খাতকে অন্তর্ভুক্ত করে পৃথক বরাদ্দের অনুরোধ জানিয়েছে বিজিএমইএ। আমাদেরকে 35 দিন কাজ করে 60 দিনের বেতন দিতে হবে, তো সেটা তো আমাদের পক্ষে সম্ভব না এবং এই উৎকণ্ঠাগুলো আমরা জানিয়েছি ওনাকে এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। বাংলাদেশ ব্যাংক জানায়, ঈদের শ্রমিকদের বেতন বোনাস দেয় ইতিবাচক সরকার। আমরা চাই গার্মেন্টস সহ অন্যান্য যারা রপ্তানি প্রতিষ্ঠান আসে তারা যাতে তাদের কর্মচারীদের বা শ্রমিকদের বেতন যথাসময়ে বেতন বোনাস দিয়ে দেয়। এই জন্য ব্যাংকগুলো অবশ্যই ব্যাংকার্স কাস্টমার রিলেশনশিপের ভিত্তি করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করবে। একই সঙ্গে প্রি শিপমেন্ট ক্রেডিট সুবিধায় তহবিলের পরিমাণ ও 2030 পর্যন্ত সময় বৃদ্ধির অনুরোধ বিজিএমইএর। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। পুলিশের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেছে এনসিপি। এদিকে জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতির কথাও জানিয়েছে দলটি। সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটর কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসিফ সজীব ভূঁইয়া অভিযোগ করেন, গেল 2 দিন ধরে পুলিশের মাধ্যমে জনগণের মাঝে ভয়ভীতি ছড়ানোর চেষ্টা করছে সরকার। আওয়ামী কায়দায় যৌক্তিক আন্দোলন দমনের বার্তা দেওয়া হচ্ছে। সংসদ নির্বাচনে হেরে যাওয়া প্রার্থীদের 6 সিটিতে প্রাইজ পোস্টিং দিয়ে 9-6 করা হয়েছে। সার্জিস আলম বলেন, জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আপাতত এককভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি। না, আমরা যখন শুনলাম যে যিনি স্থানীয় সরকার মন্ত্রী আছেন তিনি একটি প্রশ্নের উত্তরে বলছিলেন যে
আমাদের জায়গা থেকে স্থানীয় পর্যায়ে সংসদীয় আসনগুলোতে যতটুকু আমাদের প্রস্তুতির সময় প্রয়োজন ছিল, সুযোগ প্রয়োজন ছিল, ততটুকু আমরা আমাদের জায়গা থেকে নিতে পারিনি। যদি আমরা সেটা করতে পারতাম তাহলে হয়তো আমাদের আসন সংখ্যা 6টির জায়গা আরও অনেক বেশি হতে পারত। গত 2 দিন যাবৎ পুলিশের মাধ্যমে এই যে বিভিন্ন জায়গায় রেডের নামে সাধারণ জনগণকেও এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি সরকার এটার মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে। চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে দগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ঘটনাটিতে মারা গেলেন মা ছেলে সহ 3 জন। অন্যদিকে কুমিল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। এসব ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য 3 মন্ত্রণালয়ের একসঙ্গে কাজ শুরু করার কথা জানিয়েছেন দুর্যোগ এবং স্বাস্থ্যমন্ত্রী। হায়দালারের রিপোর্ট। দগ্ধদের দেখতে মঙ্গলবার সকালে বার্ন ইনস্টিটিউটে যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী। সাংবাদিকদের বলেন, গ্যাস লিকেজের ঘটনা ও মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বন্ধে 3 মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে। একটা নিয়মের মধ্যে নিয়ে আসা যায়, সেগুলো নিয়ে আমরা অল্প সময়ের ভিতরে 3 মন্ত্রণালয় বসে কাজ করব, যাতে করে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে কম ক্ষতি হয় সেই ব্যবস্থাটা করার চেষ্টা করা হবে। আমাদের হসপিটালের সম্ভাব্য যতগুলি চিকিৎসা দেওয়ার মতন ব্যবস্থা আছে সর্বোত্তমভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি নিজেও দেখে এসেছি। দেখছেন রাত 11টার সময় যুক্তরাষ্ট্রে শক্তিশালী তুষারঝড়ে স্থবির হয়ে পড়েছে জনজীবন। উত্তর পূর্বাঞ্চলে বিস্তীর্ণ এলাকায় 1 ফুটের বেশি তুষারপাত হয়েছে। জরুরি অবস্থা জারি করা হয়েছে বেশ কয়েকটা অঙ্গরাজ্যে। এরই মধ্যে প্রায় 5700টি ফ্লাইট বাতিলের পাশাপাশি বন্ধ রয়েছে বহু সড়ক ও রেলপথ। বিভিন্ন অঙ্গরাজ্যে বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। নিউ ইয়র্কে সহায়তার জন্য 100 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েন করা হয়েছে। এই অবস্থায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন মেয়র জোহরান মামদানি। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।